এগুলো ভেবেই ইভান শাহরিয়ার আর বেশি সময় ইভার রুমে দাঁড়ালো না। ওষুধগুলো কখন কিভাবে খাবে বলে ইরাকে বুঝিয়ে দিয়ে তাকে ইভার সাথে থাকতে বলে সে ইভার রুম থেকে প্রস্থান করে, নিজের রুমে চলে যায়। সময়ের কাঁটা ঘূর্ণায়মান, সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় ঘুরতে ঘুরতে কয়েকটা দিন পেরিয়ে গেল। আজ ইমার বিয়ে, কাল রাতে ইমার গায়ে হলুদ সম্পূর্ণ হয়েছে। বোনের বিয়ে বিদায় ইভানও অনেক কাজ করছে। ছেলেটা হসপিটালের ডিউটি শেষ করে এসে সন্ধ্যায় গায়ে হলুদের সব কাজে তদারকি করছে। শুধু বিয়ের দিনটা ছেলেটা হসপিটাল থেকে ছুটি নিয়েছে। এ নিয়েও আয়ানার চেঁচামেচি শেষ নেই। 3 দিন তিনি চেয়েছে ইমার বিয়েতে ইভান আরো বেশি ছুটি নেবে, কিন্তু ইভান এক কথা, সে নিজের কাজ থেকে নড়বে না। তার কথা হলো ডাক্তাররা সবসময় রোগীর চিকিৎসায় নিয়োজিত থাকবে, শুধু শুধু কেন ছুটি কাটাবে। ছেলেটা বিয়ের সবকিছুই তদারকি করতে করতে ঘেমে নিয়ে একাকার অবস্থা। বাইরে বিয়ের প্যান্ডেল সাজানো হয়েছে, অতিথিরা সব সেখানেই। বাসায় কিছু লোক আছে, সেখান থেকে মাত্র ইভান বসার রুমে প্রবেশ করলো। আর অমনি ইভানের চোখ জোড়া অপরূপ অপ্সরা এক নারীকে দিকে আটকে যায়। চেহারায় তেমন কোনো প্রসাধনী নেই, তবুও কি মোহনীয় লাগছে মেয়েটাকে। ইভান শাহরিয়ার এক দৃষ্টিতে ইভার দিকে তাকিয়ে আছে। ইভা গোলাপি শাড়ি পরেছে, মুখে কোনো প্রসাধনীর ছাপ নেই, চোখে শুধু কাজল দিয়েছে। মেয়েটার ঠোঁটগুলোতে এমনিতেই গোলাপি বর্ণের, কি মায়াবী লাগছে ইভাকে। মেয়েটা হেসে হেসে ইরার সাথে কথা বলছে। মাথার চুলগুলো শাড়ির আঁচল দিয়ে ঢাকা, একেবারে বউ বউ দেখতে লাগছে মেয়েটাকে। কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করছে ইভানের মধ্যে। এতক্ষণের ক্লান্তি যেন ইভাকে দেখে নিমিষেই উধাও হয়ে গেছে। এই অনুভূতির কি নাম দেওয়া যায় ইভানের জানা নেই। আর তখনই বাইরে শোনা যায় সবাই হইচই করে বলছে পাত্রপক্ষ প্রায় চলেই এসেছে। আসলে ইরা আর ইভা এতক্ষণ এটা নিয়ে কথা বলছিল। ইরা বলছিল পাত্রপক্ষ আসলেই ইভাকে বাইরে প্যান্ডেল সাজানো যেখানে যাতে ওর সাথে যায়, কিন্তু ইভা যেতে নারাজ। ইভা জানে সে বাইরে গেলে আয়না তাকে আস্ত রাখবে না, কারণ আয়না ইভাকে পই পই করে বলে দিয়েছে বাসার মধ্যের কাজ যেন সব ঠিকঠাক মতো করে, প্যান্ডেলের কাছে যেন ওরে না দেখে। তাই মেয়েটা কোনো ঝামেলা চাচ্ছে না। আর ইভার এমনিতেও বেশি মানুষের কোলাহলের মধ্যে বিরক্ত লাগে। তারপর আবার বিয়ে বাড়িতে কত ছেলে পেলে আসবে, ছেলেদের সামনে ইভা নিজেকে অনেক সংকুচিত লাগে। ছেলেদের সামনে মেয়েটা মোটেই যেতে চায় না। বাহিরের হইচই শুনে ইরা আরো 2-3 বার বলল ইভাকে বাইরে যাওয়ার জন্য, কিন্তু মেয়েটা রাজি হলো না। তাই ইরা চলে গেল। ইরা যাওয়ার পানে তাকিয়ে সামনে ইভানকে দেখে নিজের দৃষ্টি নত করে নেয়। ইভান কিছুক্ষণ সেদিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে প্রস্থান করে। কিছুক্ষণ পরে ইভা থালা বাসন মাজছিল। এমন সময় ইভান এসে ইভার দিকে তাকিয়ে দেখে মেয়েটা একদিকে শাড়ি সামলাচ্ছে, আবার কাজ করছে। ছেলেটা ইভার উদ্দেশ্যে বলে, ইভা, হাত ধুয়ে নে, কাজ আছে। ইভানের কথা শুনে ইভা পেছন ফিরে ইভানের দিকে তাকায়। ইভানের কোলে ছোট্ট একটা ছেলে, দেখতে খুব কিউট। 2 বছর হবে হয়তো ছেলেটার। দেখি এবার ইচ্ছে হলো ছেলেটার গাল দুটো টেনে দিতে, কিন্তু নিজের ইচ্ছে দমিয়ে রেখে ভ্রুটা কুঁচকে ইভানের দিকেই ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকায়। তা দেখি ইভান এবার ধমকের স্বরেই বলে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আমার রূপ বাড়ে নাই। যা বলছি তাড়াতাড়ি কর, বাইরে কাজ আছে আমার। ইভানের এমন কথা শুনে ইভা সামনের দিকে ঘুরে হাতটা ধুয়ে নিজের মাথার ঘোমটাটা আরেকটু টেনে ইভানের দিকেই ফিরে তাকায়। অমনি ইভান ইভার কোলে এই ছেলেটাকে দিয়ে বলে, এবার ঠিক আছে। একেবারে বউ বউ লাগছে, মনে হচ্ছে এক বাচ্চার মা। এগুলো বলে ইভান একটা বাঁকা হাসি দিয়ে চলে যেতে নিলে ইভা ভেবাচাকা খেয়ে বলে, কি? ইভার কথা শুনে ইভান আবারও পেছনের দিকে ঘুরে ইভার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, বাচ্চাটাকে রাখ, ওর মা খাবার খাচ্ছে, আর তোকে বিবাহিত বিবাহিত লাগছে। ইভানের এমন অদ্ভুত কথা শুনে ইভা ফ্যালফ্যাল দৃষ্টিতেই ইভানের পানে চেয়ে মিনমিনে কণ্ঠে বলে, তাহলে কাজ করবে কি? আমি লোক পাঠাচ্ছি, তারা করবে। এটা বলে ইভান সেখান থেকে চলে গেল। আর ইভা সেভাবেই ছেলেটাকে নিয়ে কিছুক্ষণ ইভানের যাওয়ার পানে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এটা বলে ইভান সেখান থেকে চলে গেল। আর ইভা সেভাবেই ছেলেটাকে নিয়ে কিছুক্ষণ ইভানের যাওয়ার পানে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ আগেই ইমার আর ফাহিমের বিয়ে সম্পন্ন হয়েছে। একটু আগেই আসরের আজান দিয়েছে। সবাই একটু জিরিয়ে মাগরিবের আগে আগেই ইমাকে নিয়ে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হবে।
ইভা বসার রুমে ছেলেটাকে কোলে নিয়ে যতটুকু সম্ভব অতিথি আপ্যায়ন করছে। এতক্ষণ ছেলেটাকে ছেড়ে দিলেও বাচ্চাটা হাঁটাহাঁটি করছিল, কিন্তু এখন আর হাঁটতে চাচ্ছে না। বসার রুমে অবশ্য মহিলা আর মেয়েই বেশি, ছেলেরা ড্রয়িং রুমে আসছে আবার চলে যাচ্ছে বাইরে প্যান্ডেলে। কিন্তু একটা ছেলে সে কখন থেকেই ফোন টিপছে আর ইভার দিকে অদ্ভুত দৃষ্টিতেই তাকিয়ে আছে। হয়তো ইভার সাথে কথা বলার ফাঁক খুঁজছে। কাল গায়ে হলুদের অনুষ্ঠানে ওই ছেলেটা দত্তক নিয়ে ওদের বাড়ি এসেছিল আর এইভাবেই তাকিয়েছিল। কি অদ্ভুত দৃষ্টি ছেলেটার। তবে ইভা সেদিকে না তাকিয়ে নিজের কাজে মনোনিবেশ করে। সেই 2 ঘন্টা ধরে এই বাচ্চা ছেলেটা ইভার কোলে। সম্ভবত ছেলেটার খুব খিদে পেয়েছে, রুমে থাকতে চায় না। কোলে করে নিয়ে হাঁটলে শান্ত ছেলের মতো ইভার কাঁধে মাথা ঠেকিয়ে শুয়ে থাকে, কিন্তু কোথাও বসলেই জ্বালানো শুরু করে। ছেলেটার মায়েরও কোনো খবর নেই। নিজের ছেলেকে এভাবে কেউ আরেকজনের কাছে দিয়ে কিভাবে নিশ্চিন্তায় ঘুরে বেড়াচ্ছে তা ইভা বুঝতে পারছে না। এগুলো ভেবে ইভা বিরক্ত হয়। তারপর ছেলেটার মাথায় একটা চুমু খায়, আর তখনই ইভার দিকে তাকিয়ে থাকা ছেলেটা ইভার উদ্দেশ্যে বলে। এই যে শুনছো? হঠাৎই এমন ডাক শুনে ইভা মাথা তুলে সামনে তাকিয়ে দেখে ছেলেটা। বিরক্ত হয় সে। তারপর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে অন্য কাউকে ডাকলো নাকি, কিন্তু আবারও ছেলেটা ইভাকে ডেকে বলে। এই যে আমি তোমাকেই ডাকছি। তাই ইভা ছোট ছোট পা ফেলে না চাইতেও শাড়ির আঁচলটা মাথায় ভালো করে টেনে ছেলেটা সামনে গিয়ে দাঁড়িয়ে বলে। জি, কিছু বলবেন? হ্যাঁ, এক গ্লাস শরবত হবে? ইভা স্বাভাবিকভাবেই বলল। যে আমি এক্ষুনি এনে দিচ্ছি। এটা বলে ইভা শরবত নিয়ে সোনালীকে খুঁজলো, কিন্তু পেল না। ছেলেটা সামনে যেতেই ইভার কেমন যেন লাগে। কথা বলার শুরুতেই কেমন তুমি করেই সম্বোধন করছে। ম্যানারলেস ছেলে একটা, এতটুকুও বুদ্ধি নেই। প্রথম কারোর সাথে পরিচয় হলে আপনি করে বলতে হয়। হ্যাঁ। ঈশা শরবত এনে ছেলেটা সামনে রাখলো। তারপর সেখান থেকে যেতে নিলে ছেলেটা ইভার উদ্দেশ্যে বলে। তোমার নাম কি জানতে পারি? ইভা নিচের দিকে তাকিয়ে বলে। জি, আমার নাম ইভা মুনতাহা হিয়া। ইভার কথা শুনে ছেলেটা নিচ থেকেই বলে। ইভা সৌজন্যতার খাতিরে ধন্যবাদ বলেই তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। হয়তো শিহাব আরো কিছু বলতে চেয়েছিল। ছেলেটার মতিগতি ঠিক না। ইভা শিহাবের সামনে থেকে চলে যাওয়ার পরে এই ছেলেটা ইভাকে দেখিয়ে একটা মহিলার সাথে কি যেন কথা বলছিল। তা দেখে ইভা ভ্রু কুঁচকে নিল। শিহাব মহিলাকে কিছু বলেই বাহিরে চলে গেল। তার একটু পরেই মহিলা ইভার সামনে এসে জিজ্ঞেস করে, ইভার নাম কি? ইভার কি হয় ইভা? তারপর ইভার কোলের বাচ্চাটাকে দেখিয়ে এটাও বলে ইভার বাচ্চাটা নাকি খুব কিউট। ওর জামাই নাকি ইভাকে ভাগ্য করেই পেয়েছে। ইভা নাকি অনেক লক্ষ্মী, একা একা কত কাজ সামলাচ্ছে। তারপর আবার ইভা কত সুন্দর, ওর চুলগুলোও কত বড়। ইভা নাকি বিবাহিত না হলেও ওনার ছেলের জন্য ইভাকে বউ করে নিত। এমন সব কথা শুনে ইভা অবাক হয়ে যায়। কিন্তু চুলের কথা বলায় মেয়েটা এক হাত দিয়ে পেছনে শাড়ির আঁচলের নিচে হাত দেয়। ওর চুল খোপা বাঁধা ছিল, কখন খুলে গেছে তা মেয়েটা টেরি পায়নি। আর ইভান শুরু থেকে এই মহিলার কথাগুলো সোফায় বসেই ফোন টিপছে আর শুনছিল। মহিলার এসব কথা শুনে ছেলেটা মিটিমিটি হাসছে। ইভা তার চোখে তাকিয়ে দেখল, কি এক অবস্থা। বেচারি বিয়ে না হতেই নাকি বাচ্চার হয়ে গেছে, আবার জামাইও। এগুলো বলেই মহিলা সেখান থেকে চলে গেল। আর ইভা তা শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে দেখল। ইভান সোফা থেকে উঠে ফোন পকেটে রেখে ইভার পাশে এসে দাঁড়িয়ে মুখটা কিছুটা ইভার কানের কাছে নিয়ে মিনমিন করে ইভার উদ্দেশ্যে বলে। তা বাচ্চা তো দেখছি, বাচ্চার বাবা ইভানের কই? এমন কথায় ইভা ভ্যাবাচাকা খেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। কি বলছে ইভান? ওই মহিলা না হয় না জেনে উল্টাপাল্টা বলে গেছে, কিন্তু ইভান তো সব জেনেও কি সব কথা বলছে। ইভাকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে ইভান ইভাকে বলে। বাচ্চার মনে হয় ক্ষুধা লাগছে, খাওয়া ওরে। ইভা হকচকিয়ে উঠে অবাক দৃষ্টিতে ইভানের পানে তাকিয়ে বলে। কি? আমি খাওয়াবো মানে? আমি কি খাওয়াবো? ওর মা কই? ইভান পূর্ণ দৃষ্টিতে ইভার পানে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলে। কেন, তোর কাছে কি খাওয়ানোর মতো কিছু আছে? তাহলে খাওয়া। ইভা মনে মনে বলে, কিন্তু মুখে কিছু না বলেই চুপ করে থাকে। তা দেখে ইভান ভ্রু কুঁচকে ইভার দিকে তাকিয়ে বলে। ও পৃথিবীতে আসার পরেই ওর মা মারা গেছে। আমি ওর সৎ মায়ের কাছে থাকে। ওর বাবা আমার ফ্রেন্ড। দেশে থাকতে একসাথে পড়াশোনা করেছি আমরা। ওর বাবা আর সৎ মা দুজনেই ইমার বিয়েতে আসছে। আচ্ছা এগুলো বাদ দে, ওর জন্য ডিম সিদ্ধ করে আমার রুমে নিয়ে আয়, আর চুলগুলো খোপা করে নিস।
তারপর ইভান শাহরিয়ার ইভার কোল থেকে ছেলেটাকে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। আর ইভা লজ্জায় মরি মরি অবস্থা। ইভান ওকে কি খাওয়ানোর কথা বলছে, আর ইভা কি উল্টাপাল্টা ভেবে বসেছে। তবে ছেলেটার মা নেই শুনে ইভার খুব খারাপ লাগছে। ইভানের দরজার সামনে বাটিতে করে ডিম সিদ্ধ নিয়ে দাঁড়িয়ে আছে ইভা। মেয়েটা ইভানের কাণ্ড দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এটুকু সময় ছেলেটাকে এনেও নাকানি চুবানি খাচ্ছে। ছেলেটা কাঁদছে, আর ইভান যেন ছেলেটার কান্না থামানোর জন্য বিশ্বযুদ্ধ করছে। কি সব হাবিজাবি বলছে ছেলেটার কান্না থামানোর জন্য। হঠাৎ ইভান দরজার দিকে তাকিয়ে ইভাকে দেখে বলে, এই তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হামিম কাঁদছে, দেখছিস না? ইভানের কথা শুনে ইভা ইভানের রুমে গিয়ে দাঁড়ায়। তারপর বিড়বিড় করে বলে, যে কিনা আমাকে এক ধমকে থামিয়ে দেয়, সেই সামান্য একটা বাচ্চা ছেলেটাকে থামাতে পারছে না। ইভান ইভার হাত থেকে ডিমের বাটিটা নিয়ে বলে, বিড়বিড় করে কি বলছিস? আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলি কেন? নিশ্চয়ই ভাবছিলি আমি এই বাচ্চা ছেলেটাকে থামাতে পারবো না। বিড়বিড় করেও তো এটাই বলছিলি। এটা বলে ইভান ডিমের খোসা ছাড়িয়ে তা থেকে একটু ভেঙে ছেলেটার মুখে দিতে নিলেই ছেলেটা নিজের হাত দিয়ে তা সরিয়ে দিয়ে বলে, খাবো না। তা শুনে ইভা হেসে দেয়। আর ইভান তা দেখে খুব বিরক্ত হয়, সাথে রাগও ওঠে। ছেলেটা খাবে না কেন? খিদে লেগেছে মুখে দেওয়ার সাথে সাথে খেয়ে নিবে, তা না। এবার ইভান ইভার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বল। এই বলে ইভান খাওয়ার বাটিটা ইভার দিকে এগিয়ে দিল। আর ইভা তা নিয়ে ছেলেটাকে বিছানা থেকে নিচে নামিয়ে কিছু খেলনা দিল। তারপর ছেলেটাকে খাওয়াতে লাগলো। ছেলেটাও খেলতে খেলতে খেয়ে নিচ্ছে। আসলেই মেয়েরা মায়ের জাত, তাদের ধৈর্য শক্তিও গভীর। তাই তো আল্লাহ মেয়েদের বাচ্চা পালনের দায়িত্ব দিয়েছে। আর হামিম ছেলেটা তো জন্মের পর থেকে মাকে হারিয়েছে। ইভানের এগুলো ভাবনার মাঝেই ইরা ইভানের রুমে পদার্পণ করতে করতে বলল, ভাইয়া তোমাকে মা নিচে ডাকে। এটা বলে মেয়েটা রুমের দিকে ভালো করে তাকিয়ে বলে, আরে পাস ইভা, তোর এক্কেবারে বউ বউ লাগছে। মনে হচ্ছে তুই আমার ভাইয়ার বউ আর হামিম তোদের ছেলে। একেবারে একটা পূর্ণ সংসার মনে হচ্ছে। যা মানিয়েছে। বাকি কথা আর ইরা বলতে পারলো না। ইভা আর ইভানের রিয়াকশন দেখে। ইভা ইরার থেকে চোখ সরিয়ে ইভানের দিকে একবার তাকিয়ে চোখ নিচের দিকে নামিয়ে নেয়। আর ইরা তো মনে হয় ফেঁসে গেছে। মেয়েটা আবেগের ঠেলায় কোথায় কি বলে ফেলেছে সে নিজেও জানে না। তাই ভয়ে ভয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাববার বিষয় হলো, ইভান ইরাকে কিছুই বলল না। সে বিছানা থেকে নেমে ইরার দিকে একবার পরখ করে ইভার দিকে আর চোখে তাকিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। ইরা সেদিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছেড়ে ইভার পাশে গিয়ে ইভার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, ভাইয়া আমাকে কিছু বললো না কেন রে? আমি কি জানি? জানিস ইভা, আমার মনে হয় ভাইয়া তোকে পছন্দ করে। আর না হয় ভাইয়া আমাকে কিছু না কিছু বলতো। ইভা বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলে, এই যেখানে সেখানে তোর এই উল্টাপাল্টা কথা বলা বন্ধ করতো। সারাক্ষণ এগুলো নিয়ে ভাবিস আর উল্টাপাল্টা কথা বলিস। আমার এখন ইভান ভাইয়ের সামনে যেতেই লজ্জা করবে। ইরা হাসতে হাসতে বলে, ওরে আমার লজ্জাবতী রে, তবে ভাইয়ার সাথে তোকে কিন্তু খুব মানায়। রাত এখন একটা ছুঁই ছুঁই, চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। সুনসান নীরবতায় আচ্ছাদিত শহর জুড়ে মাঝে মাঝে নিশাচর কুকুরের ডাক শোনা যাচ্ছে। বাড়িটা নিস্তব্ধতায় ঘেরা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হয়তো ইভা জেগে আছে ওর হাত ধরে। মেয়েটা হাতের ব্যথায় কেঁদেই চলেছে। চোখ থেকে অনবরত বৃষ্টির ন্যায় অশ্রুকণা গড়িয়ে পড়ছে। তবে বিকেলের থেকে সম্ভবত এখন একটু ব্যথা কমছে। বিকেলে ইভানের রুম থেকে ইভান যাওয়ার পরে এরা কতক্ষণ ইভার সাথে আড্ডা দিয়ে হামিমকে ডিম সিদ্ধ খাওয়ানো হলে তাকে নিয়ে নিচে চলে যায়। তারপর ইভা নিজের রুমে গিয়ে বিছানায় বসতেই ওর রুমে নীলা আসে। আর ওর গালে ঠাস করে থাপ্পড় দিয়ে এবার হাত মুচড়ে ধরে বলে, এই, তোর ইভান ভাইয়ের সাথে হেসে হেসে এত কিসের কথা? নির্লজ্জ বেহায়া মেয়ে, তোর সাহস কি করে হয় ইভান ভাইয়ের রুমে গিয়ে ওর সাথে হেসে হেসে কথা বলার? চরিত্রহীন ফাজিল নষ্ট মেয়ে কোথাকার! তোর এই ফর্সা ত্বক আর লম্বা চুল নিয়ে খুব অহংকার, তাই না? আমিও কিন্তু তোর থেকে কম সুন্দর না। ফার্দার তুই তোর এই চরিত্রহীন নষ্ট মুখ নিয়ে ইভান ভাইয়ের সামনে গিয়ে ইভানকে ভাইয়া ইভান ভাইয়াকে পাগল করার চেষ্টা করবি না। আর ইভান ভাইয়া অবশ্য তোর মতো নষ্ট মেয়ের উপর পাগল হবেও না। ও তো পাগল হবে আমার মতো স্মার্ট মেয়ের উপর।
শেষের কথাটা নীলা ইনোসেন্ট ভাব নিয়েই বলে। তারপর এমন আরো অনেক অকথ্য ভাষায় ইভাকে কথা শোনাতে থাকে, যা খুবই অশ্লীল ছিল। কিন্তু ইভার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা হাতের ব্যথায় আর্তনাদ করে ওঠে আর নীলার উদ্দেশ্যে বলে, নীলাপু, আমার খুব লাগছে হাতে। আমি আর ইভান ভাইয়ের রুমে যাব না। আমার হাতটা ছেড়ে দিন। ইভার অসহায় হয়ে কথা বলা দেখে নীলা একটা শয়তানি মার্কা হাসি দিয়ে হাতটা ছেড়ে দিয়ে বলে,